স্বাগত নোবেলস বাংলাতে। এবারের বর্ষায় আউশ ধানের ফসল নষ্ট হইয়া গিয়াছিল। প্রীতম মাছের বাড়ির পেছনে তেঁতুল গাছটার গুড়ি পর্যন্ত কোনোবার জল আসে না। এবার আউশ ধান পাকিবার সময় হঠাৎ এত জল বাড়িয়ে গেল যে গাছের গুড়িটা সপ্তাহকাল ডুবিয়া রহিল প্রায় 3 হাত জলের নিচে। এ জল আগে বাড়িলে ক্ষতি ছিল না, কিন্তু জলের সঙ্গে ধানের গাছও বাড়িয়া চলিত। ফসল পাকিবার সময় জলের সঙ্গে পাল্লা দিয়া ধান গাছ কেমন করিয়া বাড়িবে? বড় বর্ষা হইয়াছিল এবার। কেতুপুরের মাইল 5 দূরে চন্নার চর নামে পদ্মার একটা নিচু চর অর্ধেক জলে ডুবিয়া গিয়াছিল। অনেকে ভয় পাইয়া চলিয়া গিয়াছিল চর ছাড়িয়া। বহুকাল আগে খেয়ালি পদ্মা যে ভূমিকণ্ডের সৃষ্টি করিয়াছিল, কে জানে সহসা সে আবার তাহা গ্রাস করিয়া ফেলিবে কিনা। ডাঙ্গার গ্রামে বর্ষার জল ঘরে উঠিলেও পূর্ববঙ্গের লোক ভয় পায় না, সে জলের স্রোত নাই। কিন্তু পদ্মার বুকে ছোটখাটো চরে যেসব গ্রাম পদ্মার জল নাগাল পাইলে সেসব গ্রামের ঘর বাড়ি গরু মানুষ কুটারের মতো ভাসিয়া লইয়া যাইবে। কত গ্রাম যে এবার 5-7 দিন জলের নিচে ডুবিয়াছিল তার ঠিক নাই। মালার বাপের বাড়ির গ্রাম চরডাঙ্গা নাকি তলাইয়া গিয়েছিল এক কুমুর জলে। খবর পাইয়া মালা কাঁদিয়া অস্থির হইয়াছিল, বলিয়াছিল, আই গো তোমার পাষাণ প্রাণ, আমার বাপ ভাই ডুইবে মরে, একবার নিয়া খবর নিয়ে আইসো। গণেশকে সঙ্গে করিয়া কুবের একদিন খবর আনতে গেল। খাল পুকুর মাঠ ঘাট তখন একাকার হইয়া গিয়াছে। 2 মাস আগে যে ক্ষেতের আল দিয়া মানুষ চলাচল করিত, এখন সেখানে লগিত হয় পাই না। কোন গ্রাম ভাসিয়া আছে দ্বীপের মতো, কোন গ্রাম মানুষের ঘরের ভেতরে 1 হাঁটু জল উঠিয়াছে, সকলে বাস করিতেছে মাচা বাঁধিয়া। যে পারিয়াছে গরু বাছুরের জন্য মাচা বাঁধিয়া দিয়াছে, যে পারে নাই তার বোবা অসহায় পশুগুলি ঠাই দাঁড়িয়ে আছে জলের মধ্যে। গাছের ডালে পাখিরা শুধু আছে দুঃখে সুখে, ভূচর মানুষও পশুর কষ্ট অবর্ণীয়। এক বাড়িতে কান্না শুনিয়া কুবের উঠানে নৌকা লইয়া গেল। দাওয়ায় খুঁটি ধরিয়া ঘরের মধ্যে চাহিয়া দেখিল, বাঁশের খুঁটির ওপর 2খানা তক্তপোষ একত্রিত করিয়া জিনিসপত্র সহ গৃহস্থ সপরিবারে বাস করিতেছে। মাসখানেকের একটি শিশুকে বুকে ধরিয়া গৃহস্থের স্ত্রী কাঁদিয়া আকুল। কি হইয়াছে শিশুটির? নিচে পড়িয়া ডুবিয়া মরিয়া গিয়াছে কাল রাত্রে। কতটুকু জল মেঝেতে 1 হাত হইবে না। ছেলেকে বুকে আঁকড়িয়া ধরিয়া জননী ঘুমাইয়াছিল। কখন কেমন করিয়া সে নিচে পড়িয়া গিয়াছিল কে জানে। 1 মাসের শিশু নিজে তো নড়িতে চড়িতে পারে না, সেই ভরসায় তক্তপোষের মাচার চারিদিকে বেড়া তাহারা দেয় নাই। দুদিকে স্বামী স্ত্রী শুয়ে আছিল, মাঝখানে ছিল শিশুটি। ছেলেকে বুকে করিয়া ঘুমের ঘরে জননী কি পাশ ফিরিয়াছিল। ঘুমের ঘরে ঘরে প্রায় সরিয়া সেই সন্তানকে বিসর্জন দিয়াছিল সর্বনাশা বন্যার জলে। চরডাঙ্গা পৌঁছিয়া দেখা গেল সমস্ত গ্রাম জলমগ্ন। কোথাও 1 হাত একটু শুকনো জমি নাই। ঘরে ঘরে স্রোতহীন কর্মোদ্যমুক্ত জলরাশি থমথম করিতেছে। কুবেরের শ্বশুরবাড়ির সকলে আশ্রয় লইয়াছে বড় ঘরের চালার তলে কাঠের ছোট স্থায়ী মাচা টুটতে। 2টি গরু ও বাছুরের জন্য 3টি সুপারি গাছের মধ্যে মোটা বাঁশের ত্রিকোণ মাচা বাঁধা হইয়াছে। বাড়ির পোষা কুকুরটিও স্থান পাইয়াছে সেখানেই। মালার বুড়া বাপ বৈকুণ্ঠ মাচায় বসিয়া ভীত গরু 2টিকে খড় দিতেছিল। ঘরের চালে বসিয়া বড়শি দিয়া মাছ ধরিতেছিল মালার বড় ভাই অধর। আর ঘরের ভেতরকার মাচায় উঠিবার মই হইতে একদিকে রান্নাঘরের চাল পর্যন্ত পাশাপাশি 2টি বাঁশ বাঁধিয়া ইহারে যে সাঁকো তৈরিয়া করিয়াছে, তার উপরে পা ঝুলাইয়া বসিয়াছিল কয়েকটি উলঙ্গ ছেলে মেয়ে। কুবের আসিয়াছে শুনিয়া মালার ছোট বোন কপিলা মই ধরিয়া নামিয়া আসিল। কুবেরের শাশুড়ি আর নামিল না। ঘরের মাচার ওপর হইতেই কন্যা ও নাতি নাতনিদের কুশল জিজ্ঞাসা করিয়া বর্ষার দেবতাকে শাপান্তর করিতে করিতে বলিতে লাগিল যে এতখানি বয়স তার হইয়াছে, এমন প্রলয়ঙ্কর কাণ্ড আর তো সে দেখে নাই বাপের জন্মে। কুবের কি জানে কি সর্বনাশ তাহাদের হইয়া গিয়াছে। বাঁধিয়া ছাদিয়া পাট পচাইতে দিয়াছিল, অর্ধেক পাট যে কোথায় ভাসিয়া গিয়াছে পাত্তা নাই। ভাসিয়া আর যাইবে কোথায়? কেউ চুরি করিয়াছে নিশ্চয়। গরিব গৃহস্থ তাহারা, কত আশায় এবার ধানের জমিতে পর্যন্ত পাটের চাষ দিয়াছিল। কে তাহাদের এমন সর্বনাশ করিয়াছে গো? মাচা হইতে বৈকুণ্ঠ, চালা হইতে অধর, মই হইতে কপিলা আর সাঁকো হইতে উলঙ্গ ছেলে মেয়েগুলি নৌকায় আসিয়া আরাম করিয়া বসিল। কুবের তামাক সাজিয়া দিল বৈকুণ্ঠকে। কপিলা বলিল, নাও
নিয়া আইলা মাছি, বইনেরে আনলা না যে? কতকাল দেখি নাই বইনেরে, পলাপান গো তো আনবার পারতা। কুবের বলিল, আনুম ভাবিয়াছিলাম, তোমরা এখানে কিবা রয়েছ তা না যাই না, শেষমেশ ডরাইলাম। আসনের লেহেঙ্গা কপি কাইন্দা সারা হইয়াছিল, তা তুমি আইলা কবে কপিলা? কপিলা মুখ ভঙ্গ করিয়া বলিল, আমাগো কথা থাও। সহজ স্বাভাবিক প্রশ্নে কপিলার বিরক্তি দেখিয়া বুকের একটু অবাক হইল, বৈকুণ্ঠের দিকে চাহিল। এক মুখে ধোঁয়া ছাড়িয়া বৈকুণ্ঠ চোখ মটকাইয়া তাহাকে কি যেন একটা ইশারা করিল। কিছুই বুঝতে না পারিয়া কুবের করিল, কি? মৃদু একটু হাসিয়া বলিল, অ। কপিলা রুট স্বরে বলিল, হাসলা যে মাঝি? কুবের বলিল, হাসি নাই কপিলা, হাসুম কেনে? কুবেরের বিবাহের সময় বড় দুরন্ত ছিল এই কপিল। তখন পঙ্গুমালাকে বিবাহ করিয়াছিল বলিয়াই হয়তো কপিলার দুরন্তপনা অত বেশি চোখে পড়িয়াছিল কুবেরের। অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার চোখ ঝলসাইয়া যায়, চোখ ঝলসানো আলোতে সে হয় অন্ধ। তারপর কপিলার বিবাহ হইয়াছে, একটি মেয়ে হইয়া আতুরে মরিয়া গিয়েছে বছর 2 আগে। কে জানে কত শান্তশিষ্ট হইয়া উঠিয়াছে কপিলা আজকাল, কেমন সংসারী হইয়াছে তাহার মন। আর কি কোনোদিন সে গাছের ডালে কাঁচা বেতের দোলনা বাঁধিয়া দোল খাইবে? কিশোর বয়সের অপূর্ব দেহটিকে খাটের উপর হইতে ছুড়িয়া দিবে পুকুরের জলে? ডিঙ্গি লইয়া একা একা পলাইয়া গিয়া সকলকে দিবে বকুনি দেওয়ার শাস্তি? রাগের মাথায় এ জীবের আর কোনো হয় তো সে কুবেরকে চেলা কাঠ ছুঁড়িয়া মারিয়া দেবে। না মারুক, একজন চেলা কাঠ ছুঁড়িয়া মারিবে না বলিয়া আফসোস করার কি আছে? খানিক পরে পাশাপাশি 2টি বাঁশের উপর দিয়া কপিলাকে ঘরের দিকে হইতে দেখিয়া কুবেরের 2 চোখ ঝাপসা হইয়া আসিল। সেই পুরানো দিনের স্মৃতি গাঁথা হইয়াছে আছে কুবেরের মনে। জল কমিয়া যাওয়া পর্যন্ত কেতুপুরে তাহার বাড়িতে গিয়া থাকিবার জন্য কুবের সকলকে নিমন্ত্রণ করিল। এ আহ্বান তুচ্ছ করিবার মতো নয়, কিন্তু সকলে গেলে কেমন করিয়া চলে? বাড়ি ঘর জিনিসপত্র সব সাময়িকভাবে তুলিয়া লইয়া যাইতে পারিলে হয়তো সে তো সম্ভব নয়। বোবা গরু বাছুরগুলির কি হইবে? যাইতে পারে ছেলে মেয়েগুলি, তাদের দেখাশোনা করিবার জন্য কপিলা যদি যাই তো যাক, মালা তো পারবে না এতগুলি বাচ্চা কাচ্চাকে সামালাইতে। কপিলা যাইবে? কুবেরের শাশুড়ি বড় চেঁচাই। সে বলিল, তোমারে কুমু কি কুবের, মাইয়ারে নিয়া জয়লা মরি। হরে বাপ, কপিলার কথা কয় মাইলার লইঙ্গা, ভাবুম কে রে? সোনার জামাই তুমি, খোরা মাইরারে আমার মাথায় কইরা থুইছ। এই পোড়াল বাইরার কথা কয় আমাগো কপিলার কথা, অলক্ষীর মরণ নাই। সে বড় দুঃখের কাহিনী। সুখে ঘরকন্যা করেছিল কপিলা, কি যে শনি ভর করিয়া তাহার কপালে শীতের গোড়ায় স্বামীর সঙ্গে কলহ করিয়া সে চলিয়া আসিয়া বাপের বাড়ি। রাগ করিয়া তাহার স্বামী শ্যামদাস আবার বিবাহ করিয়াছে, কপিলাকে নেয় না। এ খবর কুবের জানিত না। সে বিস্ময়ে বলিল, সে কি? তারপর কপিলাকে স্বামীর কাছে পাঠানো হইয়াছিল ফাল্গুন মাসে। শ্যামদাস তাহাকে বাড়িতে উঠিতে দেয় নাই, খেদাইয়া দিয়াছে। মানুষ তো সে নয়, পশু। তাই তো কুবেরের সঙ্গে তুলনা করিয়া কপিলার মা দিন রাত্রি তাহাকে গাল দেয়। তাই বটে, পঙ্গু বলিয়া মালাকে সে কখনো অনাদর করে নাই সত্য, সেটা তবে এতখানি প্রশংসার ব্যাপার। মালার জন্যে তাহার দরিদ্রপূর্ণ সংসারে এই অলস অকর্ম রমণীটির জন্য কুবের হঠাৎ নিবিড় স্নেহ অনুভব করে। সৎ গৃহস্থ ও সৎ স্বামী বলিয়া সে প্রশংসা তাহার মালার জলনীর গলে ঘরে দিগন্তরভাবে রটিয়া চলে। মালারই কীর্তি যেন। খাওয়া দাওয়ার পর কপিলা ও তাহার ভাই বোনেদের সঙ্গ করিয়া কুবেরের কেতুপুরের উদ্দেশ্যে বাহির হইয়া পড়িল। কপিলা খুব সাজিয়াছে, চুলে চপচপ করিয়া দিয়েছে নারিকেল তেল, গায়ে হলুদ মাখিয়া করিয়াছে স্নান, পরিয়াছে তার বেগুনি রঙের শাড়িখানি। স্বামী ত্যাগ করিয়াছে বটে, বয়স তো আর কাঁচা তার। আহা, কুটুম বাড়ি যাওয়ার নামে মেয়েটা আহ্লাদে আটখানা হইয়া উঠিয়াছে। কেতুপুরে পৌঁছাতে বেলা হইয়া আসিল। মালা উতলা হইয়া প্রতীক্ষা করিতেছিল কিছু পাট চুরি যাওয়া ছাড়া তাহার বাপ ভাইয়ের আর কোনো ক্ষতি হয় নাই শুনিয়া সে আশ্বস্ত হইল। মালা শুধু খোড়া হইয়া জন্মে নাই, আরও একটু পঙ্গুতা তাহার আছে। সে হাসিতে জানে না, জীবন তাহাকে অলস করিয়া বিষণ্ণ করিয়াছে। ভাই বোনেদের কাছে পাইয়া এতকাল পরে সে মুখে তাহার বিষণ্ণতার ছায়ালেশহীন হাসি ফুটিল। এদিকে স্বস্তি রহিল না কুবেরের। তার মতো গরিব কে আছে জগতে? এ যে এতগুলি মানুষ আসিল বাড়িতে, ইহাদের সে কি খাইয়াবে? আউশের ফসল নষ্ট হইয়াই এবার যে দেশে দুর্ভিক্ষ হয়েছে, এখন
তা উপায় কি? নিমন্ত্রণ করিয়া ওদের সে তবে আনিয়াছে কেন? তার দুঃখের দিনে যারা ফিরিয়া তাকায় না, কেন সে তাদের অত খাতির করিতে গেল? কেনই বা আদর করিয়া ডাকিয়া আনিলেন? বন্যার কটা দিন তো ওরা মাচার ওপর বেশ কাটিয়ে দিতে পারত। মনে মনে কুবের রাগিয়া গেল। মালা খুশি হইয়াছে, হাসি ফুটিয়াছে মালার মুখে। স্বামী দুঃখ না বুঝিয়া সে স্ত্রীলোক বাপ ভাইয়ের জন্য কাঁদিয়া মরে। প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কুবের মাছ ধরিতে যাওয়ার আগে পিসি ভাত বাড়িয়া দেয়, কুবের ভাত খাইয়া থাকে। আজ মালা বসিয়া বসিয়া সকলের খাওয়ার তদ্বির করিতেছে। গোপীর পাতে ডাল মাখা ভাতগুলি সে আদর করিয়া তার ভাইদের পাতে তুলিয়া দেয়। এই দৃশ্য কুবেরা দেখিতে পারে না। নৌকিয়া গিয়া সে বসিয়া থাকে। হয়তো তখন গণেশ বা ধনঞ্জয় কেউই আসে না। কুবের চুপ করিয়া বসিয়া থাকে একলা। নদীর ঢেউ, নদীর দোল সে একাই উপভোগ করে। হু হু করিয়া বহে বাতাস। অন্ধকার এত গাঢ় যে মনে হয় ধোঁয়ার মতো বুঝি বাতাসে উড়িয়া যাইবে। কপিলা যে পিছু পিছু আসিয়াছে তা কি কুবের জানে? তাহার হঠাৎ হাসির শব্দে কুবের ভয় আধমরা হইয়া যায়। ঠক ঠক করিয়া সে কাঁপিতে থাকে। নির্জন নদী তীরে সন্ধ্যারাতে কি হাসিবে? মানুষ নয়, নিশ্চয়ই নয়। কপিলা বলে, তামুক ফাইলা আইছ মাঝি। কুবের নামিয়া আসিয়া তামাকের দলাটা গ্রহণ করে। বলে, খাটাসের মতো হাসিস কেন কপিলা? কপিলা বলে, ডরাইয়াছি হ। আরে পুরুষ মানুষ তুমি। তারপর বলে, আমারে নিবা মাঝি লগে? বলে আর কপিলা আধবার মতো কুবেরা হাত ধরাধরি করে টানিয়া নয়। চিরদিনের শান্ত নিরীহ কুবেরকে কোথায় সে লইয়া যাইবে? মালার বোন না কপিলা? হ। কুবের তাহার দুই কান শক্ত করিয়া ধরিয়া অবাধ্য বাঁশের কঞ্চির মতো তাহাকে পেছনে হেলাইয়া দেয়। বলে, বজ্জাতি করস না যদি, নদীতে চুবানি দিব কপিলা। কপিলা ধপ করিয়া সেইখানে কাদার উপরে বসিয়া পড়ে হাসিতে হাসিতে বলে, আরে পুরুষ! তাহার এই কাদায় বসা এবং শয়তানি হাসি আর খোঁচা দেওয়া পরিহাস সব বড় রহস্যময় এবং দুর্বোধ্য লাগে কুবেরের। সে হঠাৎ বড় ভয় পাইয়া যায় এবং সস্নেহে বলে, মাইনসেরে কইব হা, যা বাড়ি তো যা। কে জানে কি আছে কপিলার মনে। সে চলিয়া গেল। কুবেরের দুটি চোখের অশ্রু অন্ধকারের গোপন হইয়া থাকে। বেগুনি রঙের শাড়িখানি পরিয়া চুলে চপচপে তেল দিয়া শুধু লীলা খেলা করিতে কপিলা পটু নয়, কুবেরের সেবাও সে করে। জীবনে কুবের কখনো সে সেবায় পরিচয় পায় নাই। সারা রাত্রি পদ্মার বুকে কাটাইয়া আসিয়া এখন সে না যাইতে পা ধোয়া জল পায়। পান্তা ভাতের কাশিটির জন্য হাঁকাহাঁকি করিতে হয় না। খাইয়া উঠিবা মাত্রই তামাক আসে। প্রস্তুত থাকে তাহার দিন মলিন সহ্য এবং ফাঁক পাইলের কোনোদিন গোপ ধরিয়া টান দিয়া, কোন দিন একটা চিমটি কাটিয়া হাসি চেপিয়া চোখের পলকে উধাও হইয়া ঘুম আসিবার আগেই কপিলা তাকে স্বপ্ন আনিয়া দেয়। ধীরে ধীরে মাঠঘাটের জল কমতে থাকে। একদিন মালার ভাই অধর খবর লইতে আসে কুবেরকে সে সত্য সত্যই কুবের ঠাউরাই রাখিয়াছে কিনা, সেই জন্যে কজ্জ চেহে 2 টাকা। টাকা না পাইলে তাহার রাগ হয়। সকলে সে চরডাঙ্গায় ফিরিয়া লইয়া যাইতে চাই। কুবের বারণ করে, না, মালাও নয়। ভাই বোনকে কাছে পাওয়ার আনন্দ পুরনো হইয়া আসিতে কতদিন তার লাগে বোনের। কপিলাও যেতে চায় না। ঝগড়া করিয়া গাল দিয়া অধরকে সে ভাগাইয়া দেয়। কে জানে কি আছে কপিলার মনে। ময়নাদ্বীপ হইতে রাসুর হঠাৎই আবির্ভাব গ্রামের লোকদেরকে বিস্ময় করিয়া দেয়। রাসুর অভিজ্ঞতার গল্প শুনিবার কৌতূহল কাহারও নাই। রাসু বলিতে চাই সবিস্তারে, বারবার আগাগোড়া সমস্ত কাহিনীটা বলিবার জন্য সে ছটফট করে, কিন্তু শ্রোতা পায় না। কত শুনিবে লোকে। শুনিয়া কান ঝালাপালা হইয়া গেছে সকলের। হোসেন মিয়া কিছু টাকা দিয়াছে রাসুকে। রাসুর ইচ্ছে টাকাটা দিয়া সে একটি বউ খরিদ করে গোপী হইলে ভালো হয়। তো কুবের এ প্রস্তাব কানেও তোলে না। কত টাকা দিয়েছে হোসেন মিয়া তাহাকে? 1000 না লাখ? আর কি আছে রাসুর? ঘর ছোঁয়ার জীবিকার উপায়। তাছাড়া গোপীর পাত্র একরকম ঠিক হইয়াই আছে। গণেশের শালা যুগল। যুগলের মতো পাত্র থাকিতে যার তার হাতে কুবের মেয়েকে দিবে কেন? গোপীকে কিন্তু বড়ই পছন্দ হইয়াছে রাসুর। ময়নাদ্বীপের গল্প করিবার ছলে সে কুবেরের বাড়ি আসে। আর চোখে সারাক্ষণ সে গোপীর দিকেই তাকায়। পরীর মতো সুন্দরী গোপী। ভাইকে কোলে করিয়া বাঁকা হইয়া কি তাহার দাঁড়ানোর ভঙ্গিমা! রুক্ষ রুক্ষ লালচে বটে চুলগুলি। গোপীর কপালটা একটু উঁচুই। থ্যাপড়ানো নাকের নিচে উত্তেজিত ওষ্ঠে ঠেকিয়া
রাসুর বেশি হয় নাই, যুগলে চেয়েও তার বয়স কম। নতুন করিয়া সংসার পাতিয়া জীবনটা আবার গুছিয়াই লইবার সময় তার পার হইয়া যায় নাই। গোপীকে পাইলে আবার সে আরম্ভ করিতে পারে। বয়স্থা বারন্ত মেয়ে গোপী বিবাহের 1 বছরের মধ্যেও স্বামীর ঘর করিতে আসবে। 5-6 বছরে একটা মেয়েকে বিবাহ করিয়া তার বড় হইবার আশায় হাঁ করিয়া বসিয়া থাকিবার ধৈর্য রাসুর আর নাই। শীতলকে দিয়া বাবুদের বলিয়া নিজের ঘরের কাছে খানিকটা জমি জুগাই রাসুকে জোগাড় করিয়া দিয়েছে। রাসু একখানা ঘর তুলিয়াছে সেখানে। সেই ঘরে রাসু বাস করে একা, হয়তো ধ্যান করে। গোপীর বিকালে কেতুপুর গ্রামের মধ্যে সওদা আনিতে যাওয়ার সময় পথের নির্জনতম অংশে কোনোদিন গোপী রাসুকে দাঁড়াইয়া থাকিতে দেখিতে পাই। রাসু বলে, কয় যাস গোপী? সে গাঁট হইতে বাহির করে একটি কাঁচ বসানো পিতলের আংটি আর পুঁথির মালা, বলে, নিবা? গোপী খুশি হইয়া উপহার গ্রহণ করে। রাসুকে ভালোই লাগে তাহার। রাসুর জন্য সে একটু দুঃখ বোধ করে। যুগীর সঙ্গে মাঝে মাঝে রাসু পরামর্শ করে একটা কি উপায় ঠাউরানো যায় যে কুবেরকে যাহাতে রাজি করানো যায়। পরামর্শ অনেক হয়, উপায় হয় না। মাছের মূল্য বাবদ কুবের কয়েক আনা পয়সা পাইত। শীতল কখনো ঋণ পরিশোধ করে না। তাগিদ করিয়া করিয়া সে কুবেরের হয়রান হইয়া গিয়াছে। তবু একদিন সকালে আবার সে আশা করিয়া আসিল। যুগী রাঁধিতেছিল, শীতল আর রাসু করিতেছিল গল্প। কুবেরকে দেখিয়া রাসু চঞ্চল হইয়া উঠিল। বসিতে দিয়া খাতির করিয়া কলিকাটা বাড়াইয়া দিয়া বলিল, তামুক খাও? না, কুবেরের বসিবার সময় নাই, তামাক খাওয়ারও সময় নাই। শীতল তাড়াতাড়ি পয়সাটা দিয়ে দিক, সে তাড়াতাড়ি চলিয়া যাইবে। বসিয়া তামাকটা নিতে আসিয়াছে নাকি সে? কুবের আজ রাগিয়াছে। আজ সে মাছের দাম আদায় করিয়াই চাইবে। শীতল প্রথমে অমায়িক হাসি হাসিয়া জিজ্ঞাসা করে, এত রাগ কেন কুবের এই সকালবেলা? তারপর সে রাগিয়া যাই, বলে, যা যা, দিমু না পয়সা, কর গিয়া নালিশ। রাসু বুঝি কুবেরকে খুশি করতে চাই। সে বলে, দেন শীতলবাবু, দিয়ে দেন পয়সা। পয়সা দিল যুগী। কলহের মাঝখানে 10 আনা পয়সা আনিয়া কুবেরের সামনে রাখিয়া দিল। শীতলকে ধমক দিয়ে বলিল, সামান্য আনা পয়সার জন্য এত কাণ্ড করা কি জন্যে? কত কৃতত্ব যুগীর। শীতল কথাটি বলিল না, কুবেরের দিকে কড়া চোখে চাহিয়া ঘরের ভিতরে চলিয়া গেল। পয়সা কুড়াইয়া কুবের উঠিল, সঙ্গে উঠিল রাসু। কি বিনয় রাসুর, কি সব তোষামত কথা। পথ চলিতে চলিতে রাসু নানা কথা বলে। রাসু ভাবিয়া ভাবিয়া সে ঠিক করে একটি ব্যবসা করিবে। সে কি ব্যবসা করিবে সেটা সে ঠিক করিতে পারে না। তাছাড়া পুরুষের ভাগ্যের কথা কে জানে। আজ ফকির কাল রাজা। মাঠের দিকে চাহিলে দেখা যায় কোথায় নামিয়া গিয়াছে জল। ধানের ফসল কাত হইয়া পড়িয়াছে। পদ্মা হইতে আজ জোর বাতাস বহিতেছে। চারিদিকে অসংখ্য পাখির কলবর। শিশির ভেজা ডাঙ্গায় ছড়াইয়া আছে সোনার রোদ। শরৎকাল আসিয়া পড়িয়াছে, সন্দেহ নাই। কুবেরের সঙ্গে রাসু তাহার বাড়ি পর্যন্ত আগাইয়া যায়। না, গোপী এখন বাড়িতে নাই। কপিলার সঙ্গে সে জল আনিতে গিয়াছে নদীতে। কুবের আর কোনো কথা না কলে সে তার পিসির ঘরের দিকে গড়গড় করে চলিয়া যায়। এমনকি সে রাসুকে বসতেও বলে না। গোপী নদীর দিকে গেছে শুনিয়া রাসু সেই দিকে রওনা হয়। সেখানে কপিলা তাকে দেখতে পেয়ে নানা গালিগালাজ করে। তৎক্ষণাৎ তার ভয় হয়, কপিলা যদি কুবেরকে